এবার তোমাকে বিভিন্ন ধরনের বল সম্পর্কে পড়তে হবে। অনেক রকমেরই বল আছে, তার মধ্যে একটা ফোর্স হচ্ছে যে ঘর্ষণজাত বল। কোনো বস্তুকে যদি একটা তলের ওপর দিয়ে গতিশীল করা হয়, তাহলে বস্তুর গতির বিরুদ্ধে স্পর্শতলে যে বল ক্রিয়া করে সেই বলকেই বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? যে কোনো বস্তু যদি একটা তলের ওপর দিয়ে গতিশীল হওয়ার উপক্রম করে, তাহলে ওই বস্তুর গতির বিরুদ্ধে যে বল কাজ করে সেই বলটাকে বলা হয় তোমার ঘর্ষণ বল। তাহলে বলগুলোকে প্রথম কথা দু শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। স্পর্শজনিত বল আর স্পর্শহীন বল। তাহলে ঘর্ষণ বল কি? স্পর্শজনিত বল, যে তোমার তলের ওপর দিয়ে গতিশীল হচ্ছে এবং সংস্পর্শে ক্রিয়া করে। মনে রাখবে, ঘর্ষণ বল তাহলে সর্বদা বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এই ঘর্ষণ বলটা নির্ভর করে তলের অমসৃণতার উপর। যে তল যত অমসৃণ, সেই তলের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল তত বেশি হয়। কি বলো? যে তল যত বেশি অমসৃণ, সেই তলে তত বেশি ঘর্ষণ বল কাজ করে। 2 নম্বর ফোর্স হচ্ছে তোমার টান বল, টেনশন। যে কোনো দড়িকে ধরে আমরা যখন ফোর্স প্রয়োগ করি, তখন যে বল কাজ করে সেটা হচ্ছে টান বল। আবার কোনো দড়ির থেকে যদি একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, ধরো এই রকমের একটা দড়ির থেকে এই বস্তুটা ঝুলছে, তাহলে এই বস্তুটার যদি ভর যদি ডাব্লু হয়, নিচের দিকে এমজি পরিমাণ ফোর্স কাজ করবে। বস্তুটা দড়িটাকে এমজি ফোর্স দিয়ে টানবে, তাহলে দড়িও বস্তুর উপর একটা বিপরীত দিকে ফোর্স দেবে। নিউটনের তৃতীয় সূত্র সেইটা হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে টান বল। যখন এটা ঝুলছে তখন টি আর এমজি সমান। বুঝতে পারলে না? আমরা এই টানের দৃষ্টান্ত অনেক দেখেছি। রোলারকে যখন নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাওয়া হয়, সেখানেও একটা হাতল আছে, হাতলের উপর বল প্রয়োগ করা হয়, দিয়ে টান দেওয়া হয়, সেটাও টান বল। দড়ি টানাটানি খেলায় দুপক্ষ একে অপরকে বিপরীত দিকে টেনে নিয়ে আসতে চায়, সেটা একটা টান বল। কি বলো? তাহলে এই রকমের টান বল দেখেছি। তাহলে এখন একটা দড়ি, ধরো এরকম একটা দড়ি আছে, এই দড়িটার তুমি এই প্রান্তে এফ বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করে দড়িটাকে তুমি টানতে লাগলে, তাহলে প্রশ্ন হচ্ছে যে এফ বল কি দড়ির সব জায়গাতেই এফই হবে না আলাদা আলাদা হবে? অথবা প্রশ্ন হচ্ছে দড়িটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, এক প্রান্ত থেকে এক্স দূরে, এই প্রান্ত থেকে এক্স দূরে, মানে এই বিন্দুতে দড়ির ওপর এই যে ফোর্স কত কাজ করছে। প্রশ্নটা বুঝতে পারলে না? তাহলে দড়ির এক প্রান্তে যদি বল প্রয়োগ করা হয়, ওই প্রান্ত থেকে এক্স দূরে কোনো বিন্দুতে কি পরিমাণ বল ক্রিয়া করে। তাহলে দড়িটার ধরো ভর হচ্ছে এম গ্রাম, তাহলে এল দৈর্ঘ্যের ভর
ভর ইকুয়াল টু তোমার এম, বড় হাতের এম লিখছি। তাহলে এক দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল। আমার এই দিকের দৈর্ঘ্যটা কত? এল মাইনাস এক্স, তাই না? তাহলে শুধু এই দিকের অংশটার ভর কত এটা দেখতে চাইছি। সুতরাং এল মাইনাস এক্স দৈর্ঘ্যের ভর হবে এম ইন্টু এল মাইনাস এক্স বাই এল। হবে না? হবে না? তাহলে এখানে ফোর্স দিয়ে দড়িটাকে টানা হচ্ছে, অর্থাৎ তাহলে দড়ির উপর একটা ত্বরণ কাজ করবে। মনে রাখবে এফ ইকুয়াল টু এম এ, হোয়ার দেয়ার ইজ ফোর্স দেয়ার ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এই দড়িটা যদি এদিকে টানা হয়, যদি এ ত্বরণ নিয়ে এদিকে গতিশীল হয়, তাহলে দড়ির সমস্ত বিন্দুর ত্বরণ এই হবে না, বিভিন্ন বিন্দুর ত্বরণ বিভিন্ন হয়ে যাবে। ধরো এইদিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দুর ত্বরণ কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না আলাদা হবে? একই হবে। যদি আলাদা হয় দড়িটা ছিঁড়ে চলে যাবে। এই পোর্শনটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে, আর এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে, তাহলে এ তো আগে আগে যাবে, অনেক স্পিডে চলে যাবে, তাহলে এই অংশটা তো ছিঁড়ে চলে যাবে। যেহেতু দড়িটা যুক্ত অবস্থায় আছে, সেই জন্য তোমার একই ত্বরণ নিয়ে চলবে। তাহলে এখানে যে ফোর্স কাজ করছে, সেই ফোর্সটাকে তুমি যদি এফ ড্যাশ বলো, সেই ফোর্সটার কাজ কি? এই পোর্শনটাকে এ ত্বরণ সহকারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কি হবে? এই পোর্শনটার ভর ইনটু এই পোর্শনটার ত্বরণ। এই পোর্শনটার ভর কত? এম ইনটু এল মাইনাস এক্স বাই এল ইনটু ত্বরণ মানে ইনটু এ। সমগ্র দড়িটার ত্বরণ কত হবে? সেটা যদি এফ বলো, ফোর্সটা যদি এফ হয়, এফ ইকুয়াল টু এম এ, সুতরাং এ ইকুয়াল টু এফ বাই এম হবে। পুট দি ভ্যালু অফ এ ইন দিস ইকুয়েশন। অর্থাৎ এরও যদি সমগ্র দড়িটার যা ত্বরণ, এর বিভিন্ন অংশের ত্বরণও তাই একই বলা হয়েছে। সুতরাং এফ ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এল মাইনাস এক্স বাই এল ইন্টু এফ বাই এম। সুতরাং এফ ড্যাশ ইকুয়াল টু এফ ইন্টু এল মাইনাস এক্স বাই এল। এই পরিমাণ তোমার ফোর্স এই জায়গায় কাজ করবে, বা এই পরিমাণ তোমার টেনশন এই বিন্দুতে কাজ করবে। সুতরাং একটা দড়িকে যখন টানা হয়, তখন তার বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল ফোর্স বা টান বিভিন্ন হয়, কিন্তু সমগ্র দড়িটার ত্বরণ কিন্তু একই। কি বলো? সমগ্র দড়িটার ত্বরণ কিন্তু একই হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আর এক রকমের ফোর্স, তাকে বলা হয় লম্ব বল বা নর্মাল ফোর্স। লম্ব বলটা কি জিনিস? তুমি মেঝের ওপর বসে আছো, তাহলে মেঝের ওপর তুমি লম্বভাবে দেখো বল প্রয়োগ করেছো, মেঝেও ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। সেই প্রতিক্রিয়া বলটাকেই বলা হয় লম্ব বল বা নর্মাল ফোর্স। এই লম্ব বল আছে বলেই তুমি তোমার ওজনটা অনুভব করতে পারো। বুঝতে পারলে না? পারলে না? লম্ব বল আছে বলে তুমি ওজনটা অনুভব করতে পারো। যদি কোনো বস্তু অবাধে পড়তে থাকে, তাহলে তার উপর কোনো লম্ব বল কাজ করে না। লম্ব বল কাজ না করার জন্য কি হয়? বস্তুটার কোনো ওজন অনুভব করতে পারে না। সেই জন্য বলা হয় যে অবাধে পতনশীল বস্তু ওজন শূন্য অবস্থায় থাকে। বুঝতে পারলে না? পারলে না? এরপর তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র। অলরেডি ভরবেগ বিষয়টা তোমার আলোচনা হয়ে গেছে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে কি বোঝায়? মনে রাখবে যে ভরবেগের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হলো যে ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, আর ফিজিক্যালি বললে দাঁড়ায় ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুকে
বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ। তা নিউটন এই ভরবেগকেই বস্তুর মেন গতীয় ধর্ম বলেছিলেন। বস্তুর মূল গতীয় ধর্ম হলো তার ভরবেগ। তাহলে ভরবেগের সংরক্ষণ বলতে কি বোঝায় না, ভরবেগকে কখনো নষ্ট করে ফেলা যায় না। যেমন শক্তিকে কখনো নষ্ট করা যায় না, এরকম ভরবেগকেও কখনো নষ্ট করা যায় না। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা আছে ভরবেগ বাড়া কমা হয় কখন, যদি এরকম যদি হয় যে একটা বস্তুর গতিবেগ সমান কিন্তু ভর পরিবর্তন হচ্ছে, তাহলে সেই বস্তুটার ভরবেগ দেখো পরিবর্তন হবে। যেমন তোমায় বলি যে ধরো পাল্লা রোড থেকে একটা লরি বালি নিয়ে আসছে, লরি বা ট্রাক্টর, কিন্তু তার তলদেশে ছিদ্র আছে, তাহলে যত রাস্তা আসবে বালিটা পড়তে পড়তে আসবে, কিন্তু গাড়িটা আসছে 40 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে গতিবেগ নির্দিষ্ট দেখো ভর ক্রম হ্রাসমান, ভরবেগ কমতে থাকবে। এই ক্ষেত্রে ভরবেগ পরিবর্তন হয়। অনুরূপভাবে উল্টোটা হয়, যদি আসার পথে অনবরত তার উপর লোড চাপানো হয় তাহলে ভরবেগ বাড়বে। আবার যদি ভর অপরিবর্তিত রেখে যদি গতিবেগ চেঞ্জ হয়, অর্থাৎ গাড়িটার কোনো ছিদ্র নেই, তার মানে কোনো জিনিস পড়ে যাচ্ছে না, কিন্তু গতিবেগ আস্তে আস্তে বাড়ানো হচ্ছে বা ত্বরণ নিয়ে চালানো হচ্ছে, তাহলে দেখো তার ভরবেগ বাড়বে। মন্দন নিয়ে যদি চালানো হয় ভরবেগ কমবে। আবার এরকমও হয় দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে দেখো তোমার ভরবেগ পরিবর্তন হবে। তা ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে যদি দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়া মানে কি, ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, অ্যাকশন রিয়াকশন হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে ভরবেগটা কি হয় সেটাই তোমার ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা আছে। যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে দুই বা ততোধিক বস্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে এবং পরে মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। কি বলো, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে এবং পরে তাদের মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে ধরো এই রকমের দুটো বস্তু গতিশীল, একই দিকে বস্তু ধরো তোমার গতিশীল অবস্থায় আছে, এই একটা বস্তু ধরো, এই একটা বস্তু, এর ভর ধরো m1, এর ভর ধরো m2, এ ধরো u1 গতিবেগে চলছে, এ u2 গতিবেগে চলছে, একই সরলরেখা বরাবর চলছে, and u1 is greater than u2, তাহলে কি হবে, একটু যাওয়ার পর প্রথম বস্তুটা এই এটাকে যদি ফার্স্ট বস্তু বলে, এটা দ্বিতীয় বস্তু, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুটাকে তোমার সংঘর্ষ ঘটাবে, ঘটাবে না ঘটাবে না? তাহলে আফটার কলিশন, সংঘর্ষের পর এই বস্তুটার গতিবেগ ধরো হলো v1, এটা হলো তোমার v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রে কি বলা বলা আছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হলে তাদের মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ ছিল m1 u1, দ্বিতীয় বস্তুর ভরবেগ ছিল
m2u2, এটা বিফোর কলিশন, সংঘর্ষের পূর্বে। মোট ভরবেগ প্লাস সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগ m1 v1, গতিবেগ v1 হয়ে গেছে। দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 v2, মোট ভরবেগ প্লাস ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সমান। তাই তো বলা আছে ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে এবং পরে মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে এটা ছিল, পরে এটা হলো, সুতরাং তাহলে মোট ভরবেগ অপরিবর্তিত রইল। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। দিস ল ক্যান বি প্রুভড বাই নিউটনস থার্ড ল অফ মোশন। দেখো তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা মেরেছে, তাহলে দ্বিতীয় বস্তুর ওপর কে প্রথম বস্তু বল প্রয়োগ করেছে, তাহলে দ্বিতীয় বস্তুর ওপর ক্রিয়াশীল বল, দ্বিতীয় বস্তুর উপর ক্রিয়াশীল বল, এটা F2 লিখছি, দ্বিতীয়র উপর সব F2 লিখছি। তাহলে কি হবে না ভরবেগের পরিবর্তনের হার, তাই ছিল না, F equal to ma, F equal to ma, a মানে m into v minus u by t, তার মানে mv minus mu by t, অতিরিক্ত বল ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগ হয়েছে কত m2 v2, ছিল কত m2 u2, তাহলে পরিবর্তন কত হলো m2 v2 মাইনাস m2 u2, হার মানে বাই টি হলো। দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল বল, প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল বল F1 ইকুয়াল টু কত হবে m1 v1 মাইনাস m1 u1 বাই টি। তাহলে এটা যদি ক্রিয়া বলে, এটা হবে প্রতিক্রিয়া বল। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এরকম ধাই করে ধাক্কা মেরেছে মানে ফোর্স দিয়েছে, তাই দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে। সুতরাং বলা যেতে পারে F2 ইকুয়াল টু মাইনাস F1 অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনের তৃতীয় সূত্রে যেটা হবে, সুতরাং F2 মানে m2 v2 মাইনাস m2 u2 বাই t ইকুয়াল টু মাইনাস m1 v1 মাইনাস m1 u1 বাই t। সুতরাং m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু মাইনাস m1 v1 প্লাস m1 u1, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, সুতরাং এটা প্লাস হয়ে যাবে এদিকে গেলে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1, আর এটাকে এদিকে নিয়ে যাচ্ছি প্লাস m2 u2। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, দেখো এখানে ছিল, বুঝতে পারলে না পারলে না। সুতরাং নিউটনের তৃতীয় গতিসূত্রটা প্রয়োগ করে ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে নির্ণয় করা যায়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে তোমার একটা গুলি থেকে যখন বন্দুক একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন দেখবে বন্দুকটা একটু পিছিয়ে আসে। কত গতিবেগে পিছিয়ে আসে সেটা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে বার করা যাবে। তাহলে গুলির ভর, ধরো গুলিটার ভর বেশি না বন্দুকের ভর বেশি, তাহলে সেই জন্য বন্দুকের ভরকে ক্যাপিটাল এম লেখা। বন্দুকের ভর ইকুয়াল টু ক্যাপিটাল এম, গুলির ভর ইকুয়াল টু স্মল এম, বন্দুকের বেগ ইকুয়াল টু ক্যাপিটাল ভি, গুলির বেগ ইকুয়াল টু ধরো স্মল ভি।
তাহলে যেই ট্রিগারটা টেপা হলো সঙ্গে সঙ্গে কি গুলিটা প্রচন্ড গতিবেগে এগিয়ে যায়। তাহলে গুলির ভরবেগ কত হবে? গুলির ভর ইন্টু গুলির বেগ, এই হচ্ছে গুলির ভরবেগ ট্রিগার টেপার পরে, তাই না? অর্থাৎ স্মল এম ভি। বন্দুকটা একটু পিছিয়ে আসে, তাহলে বন্দুকটা ভি বেগে পিছিয়ে আসে, তাহলে বন্দুকের ভরবেগ কত হবে? ক্যাপিটাল এম ইন্টু ভি মোট প্লাস, এটা কখন? সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে দুজনাই দাঁড়িয়েছিল, সুতরাং আগে হবে 0 প্লাস 0। বন্দুকেরও ভরবেগ 0 ছিল, গুলিরও ভরবেগ 0, সুতরাং এমভি বড় এমভি, বড় এমভি এটাকে লিখে নিয়েছি কিন্তু মাইনাস স্মল এমভি, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস স্মল এমভি বাই ক্যাপিটাল এম। এটাই হচ্ছে বন্দুকের গতিবেগ। মাইনাস মানে কি? গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার উল্টো দিকে যাবে। বুঝতে পারলে না? সুতরাং এই গতিবেগে বন্দুক পিছিয়ে আসবে। ভরবেগ বাড়া কমার জন্যই যখন হোস পাইপ থেকে জল নির্গত হয় তখন কি হয়? ওই পাইপটা তোমরা এত কোনোদিন ধরোনি, ধরে রাখতে বেশ কষ্ট করতে হয়। যেমন তোমার দমকলে যখন আগুন লাগে, যে দমকল থেকে জল দেয়, ওই পাইপটাকে চিপে ধরে রাখতে হয়, না হাত থেকে বেরিয়ে চলে যাবে। কেন? তোমার গতি একটা নির্দিষ্ট গতিবেগে জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে মানে কি? ভরবেগ কমে যাচ্ছে, তার মানে কি? এটা ফোর্স ক্রিয়েট করছে। সেই কারণে তোমার ওইটাকে টিপে শক্ত করে ধরে রাখতে হয়। ঠিক আছে?